জুলাই অভ্যুত্থান কোনো মানুষের দ্বারা হয় নাই। জুলাই অভ্যুত্থান মহান আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হয়েছে। আমি কেন বলতেছি, আপনারা জুলাই অভ্যুত্থানের আগে বিএনপি একটা আন্দোলন করেছিল, যেই বিএনপির আন্দোলনে শুধুমাত্র একটা ককটেল মারছে, নয়াপল্টন থেকে মির্জা ফখরুল পলাইয়া গেছে। তো মূলত জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হয়নি, এই যে বিভিন্ন মহলের জুলাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা, আসলে প্রতিবাদ এবং জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা সেটা জনমানুষের মানসপটে আবারও ফুটিয়ে তোলার জন্যই আমাদের এই জুলাই গণজাগরণ। কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি দেশ করতে জুলাই জাগরণ উপলক্ষে আয়োজিত পথসভাকে ঘিরে হামলার আশঙ্কার কথা জানিয়েছে দলটি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। রোববার দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে আশা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, সে আশার অনেক কিছু বাস্তবায়িত হয়নি। চাকরির সমস্যার জন্য শিক্ষার্থীরা প্রথমে নেমেছিল, আজকেও সেই সুযোগের যে সমতা সেটা নিশ্চিত হয়নি। সংবিধানে যে সুযোগের সমতা রয়েছে সেটাকে আসলে শ্রদ্ধা করা হয়নি। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখেছি, তারা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে অনেকটা ফেইল করেছে, এবং বর্তমান বিএনপি সরকারকেও দেখছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবহেলা এবং অনেক ক্ষেত্রে অনেকের অবজ্ঞা স্পষ্ট। যে জুলাই সনদের ব্যাপারে গণভোটে বাংলাদেশের আপামর জনগণ হ্যাঁ ভোটে রায় দিয়েছিল, সেই জুলাই সনদকে নিয়ে যা মহান সংসদে প্রতিনিয়ত অবজ্ঞা, অবহেলা, কটূক্তি চলছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তার নির্বাচনী জনসভায় গণভোটে হ্যাঁ পক্ষে তিনি প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন, আজকে সেই বিষয়গুলোকে সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে অস্বীকার করার একটা পায় তারা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল বিকাল 3টায় কিশোরগঞ্জ সদর থেকে তারাইলের উদ্দেশ্যে রওনা হবেন, এবং তারাইলের প্রোগ্রাম শেষ করে করিমগঞ্জ এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলা সদরে আমাদের সর্বশেষ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। আগামীকাল 27 জুলাই সোমবার কিশোরগঞ্জ জেলার 3টি ভেন্যুতে অভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনারা জানেন, বিপ্লবের অগ্নিগর্ভ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। জুলাই গণ অভ্যুত্থান আসলেই এই দলের প্রতিটি নেতাকর্মীর রক্তপিণ্ডে রক্তস্ফুলিঙ্গ হয়। আমরা জুলাইকে ধারণ করি। শুধু আমরা নই, যারা জুলাই গণ অভ্যুত্থানে শিশু, যুবক, ছাত্র জনতা, নারী, পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল, আমরা আশা করি প্রতিটি মানুষ এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করে। সংবাদ সম্মেলনে নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল 3টায় তারাইল, বিকেল 5টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা 7টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাগুলোতে উপস্থিত থাকার কথা রয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খান অভিযোগ করেন, আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার আশঙ্কা রয়েছে। তার দাবি, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা করতে পারে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের নিরাপত্তার জন্য এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আমরা আপনাদের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন মহোদয়ের নিকট নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। আমাদের কাছে কিছু বিষয় আছে, ইনফরমেশন আছে যে এরকম যে আমাদের নেতৃবৃন্দ যখন ঢাকা থেকে আসবে তাদের উপরে কিছু হামলার চেষ্টা করতে পারে, এরকম নিউজ আমরা গতকালকে রাত্রেবেলা পাইছি। এমত অবস্থায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমরা একটু পরে আপনাদের এখান থেকে বিদায় নিয়ে আমরা যাবো এখানে। এই ব্যাপারগুলো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা কৃতজ্ঞ থাকবো। তিনি বলেন, কর্মসূচি নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এবং ফয়সাল প্রিন্স সহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এর পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলন অংশগ্রহণ করি। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গত 18/1/2025 ময়মনসিংহে যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড থেকে রাত 8টায় অপরিচিত মুখে মাস্কধারী কিছু সন্ত্রাসী ফ্যাসিবাদের পোষা দোসর বাহিনী কর্তৃক আমাকে কালো কাপড়, চোখ মুখ বেঁধে গুম করে নিয়ে একটি অন্ধকার ঘরের মধ্যে বেঁধে রাখে। সেখানে আমাকে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করে তারা বলতে থাকে আমি যেন আওয়ামী লীগ
নিয়ে কোনো কথা না বলি এবং তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শহাবুদ্দিনের পদত্যাগের আন্দোলনে সহযোগীদের কাছে যেন ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন স্থগিত করতে বাধ্য হই। তারপর দিন কারওয়ান বাজার বাংলা মোটর এরিয়া ফেলে রেখে যায় 19/1/2025 সন্ধ্যা 6টায় ফ্যাসিস্ট হাসিনার একান্ত সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুয়ের হুকুমে 2024 সালের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, অমানবিক নির্যাতন, গুমের হুকুমদাতা হিসেবে তার ভূমিকা তদন্ত করে আইনের আওতায় এনে দৃশ্যমান বিচারের দাবি জানাচ্ছি। তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুয়ের সাংবিধানিক দায়িত্ব ও ভূমিকা এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে যথাযথভাবে তদন্ত করা হোক। এছাড়া 2024 সালের ডামি নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনাবলিতে তার কোনো আইনগত দায় বা সংশ্লিষ্টতা ছিল কিনা তা নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের মাধ্যমে নির্ধারণ করার জন্য জোর দাবি জানাই। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছি। আমাদের আরেকটি অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধের এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আপনারা অবগত আছেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের এই বাংলাদেশে বেশ কিছু কালচারাল ফ্যাসিস্ট আছে যারা এখনো জুলাইকে বিভিন্ন রকমভাবে কটাক্ষ করে, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করে। সেই জায়গা থেকে আমরা যারা কালচারাল ফ্যাসিস্ট আছে তাদের বিরুদ্ধেও চিফ প্রসিকিউটর বরাবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা, সেখানে আমরা একটা লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীরা হচ্ছেন ফেরদৌস আহমেদ, তৎকালীন সাবেক খুনি 14-10 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক। অভিযোগকারী নাম্বার 2 মেহের আফরোজ শাহন, অভিনেত্রী ও নির্মাতা, সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের। অভিযোগকারী 3 চিত্রনায়ক রিয়াজ আহমেদ। অভিযোগকারী 4 অরুণা বিশ্বাস, অভিনেত্রী। অভিযোগকারী 5 সমী কায়সার, নাট্য ব্যক্তিত্ব। অভিযোগকারী 6 রোকেয়া প্রাচী, অভিনেত্রী ও নির্দেশক। অভিযোগকারী 7 মাহিয়া মাহি, চিত্রনায়িকা ও উপনির্বাচনের প্রার্থী হতে চাওয়া নেত্রী। অভিযুক্ত 8 নিপুণ আক্তার, চিত্রনায়িকা। অভিযুক্ত 9 তানভিন সুইটি, অভিনেত্রী। অভিযোগকারী 10 হৃদি হক, নাটক ব্যক্তিত্ব। তাছাড়াও রয়েছে শান্তা ফারজানা, মোমেন মেহেদি, চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম ও সাংবাদিক আনিস আলমগীর সহ বেশ কিছু অভিযুক্তকারী রয়েছে। আমরা সেই বিষয়ে প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছি। আজকে জুলাই অভ্যুত্থান কোনো মানুষের দ্বারা হয় নাই। জুলাই অভ্যুত্থান মহান আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হয়েছে। আমি কেন বলতেছি, আপনারা জুলাই অভ্যুত্থানের আগে বিএনপি একটা আন্দোলন করেছিল। যেই বিএনপির আন্দোলনে শুধুমাত্র একটা ককটেল মারছে, নয়া পল্টন থেকে মির্জা ফখরুল পলাইয়া গেছে। সেই বিএনপিও ক্ষমতায় আনতে পারে নাই, জামাত রাস্তায় নামতে পারে নাই। জুলাই অভ্যুত্থান কোনো মানুষের দ্বারা সংগঠিত হয় না। জুলাই অভ্যুত্থান হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতের দ্বারা। তো আমি বলতে চাই, যারা এই জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটূক্তি করে, এর মধ্যে কিছু মিডিয়া ফ্যাসিজম আছে। মিডিয়া ফ্যাসিজম হলো তাদের দেহ ব্যবসা করে। আমি অনেকেরে বলি, বাংলাদেশ কিসের ইসলামী দেশ, কিসের মুসলিম দেশ? এই দেশে প্রকাশ্যে সেক্স ওয়ার্কার পাওয়া যায়। এর মধ্যে হলো মাহিয়া মাহি, এর মধ্যে হলো শাওন, এর মধ্যে নাটকের যত নায়িকা ছিল তারিন মারিন যা আছে, আরও আছে অ্যাঞ্জেলা জলি টলি। এরা ছিল শেখ হাসিনা বুবুর কাছে যাইতো, শেখ হাসিনা বুবু বলতো যে ঠিক আছে, এই যে ফেরদৌস ওল একটা সমকামী, আমি প্রকাশ্যে বলে গেলাম ওল একটা সমকামী। তো ওর দেখি আমাদের আইডল। আপনারা এখন দেখবেন মিডিয়াতে আরও কিছু সমকামী বের হইতেছে। এরা প্রকাশ্যে সমকামীকে প্রকট করে। এই যে আমরা নাকি শুনি সুদর্শন পুরুষ, আমি এদের নিয়ে কথা বলতেও চাই না। এরা প্রকাশ্যে মানে লেসবিয়ান, মানে সমকামী, গে, এদেরকে আপনারা প্রমোট করেন। এইটা কিভাবে হয় ইসলামের জমিন? এদেরকে উচিত প্রকাশ্যে জোতার বাড়ি দেওয়া, যে তুই পুরুষ না মেয়ে, তোকে উলঙ্গ করে তোরে দেখা উচিত যে ওই সত্যিকারের কি পুরুষ নাকি সত্যিকারের মেয়ে। যদি ওই মেয়ে হয় তাহলে ওই মেয়ের চলাফেরা করবে, আর যদি ওই পুরুষ হয় তাহলে পুরুষের মতো চলবে। কিন্তু আজকে আমরা জনগণরা, আজকে আমাদের সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থা, সব বিষয় সব চেঞ্জ। বলে কি এইটা আমার গণতন্ত্র, কিন্তু আপনার গণতন্ত্র এইটা, যেটা আল্লাহ তাআলা বিধানে বলে দিছে যে সমকামিতা আল্লাহর কাছে সবচেয়ে বড় জঘন্য অপরাধ। এই অপরাধে যারা আছে তাদের বিরুদ্ধে আপনারা বিচার ব্যবস্থা গ্রহণ করেন না। আপনারা বিচার ব্যবস্থা গ্রহণ করেন কি কোন মানুষের মাথায় টুপি পরা, কোন মানুষের মাথায় করা। এই যে জুলাই নিয়ে যারা কটূক্তি করে, এদেরকে প্রকাশ্যে এনে রাস্তায় এনে ব্রাশ ফায়ার করেন। আমি বলবো, জুলাইয়ে 1400 শহীদ হয়েছে। এদের পরিবারের কাছে খবর নেন
যে এদের পরিবারের কি অবস্থা। যে মা তার সন্তান হারিয়েছে সে জানে তার সন্তানের ব্যথা কি। কোনো নেতা বাংলাদেশে তাদের সন্তানকে রাজপথে এনে দেয় না। তাদের সন্তানগুলো পড়াশোনা করে সব আমেরিকা, কানাডা, লন্ডনে। আর এই গরিবের সন্তানগুলোকে রাজপথে আপনারা টুলস হিসেবে ব্যবহার করেন। আর এদের মৃত্যুর পরে আপনারা ক্ষমতা নিয়ে আসেন, আর ক্ষমতায় আসার পরে এদেরকে ভুলে যান। এই হচ্ছে আপনাদের দেশের রাজনীতি। এই নোংরা রাজনীতি চেঞ্জ করতে হবে। আমি জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে বলবো, এই সরকার না, কোনো সরকার না কারো বিচার করবে না। বিচার আপনার হাতে তৈরি করে নেন। বিচার আপনারটা আপনি নিজে তৈরি করেন, কেউ আপনাকে বিচার দেবে না। এইটাই এই দেশের সিস্টেম। আপনি চিন্তা করেন, আপনি মৃত্যুবরণ করবেন মহান আল্লাহ তাআলার জন্য। আপনার মাকসাদ থাকবে আমি ইসলামের হুকুমতের জন্য আমার জীবনকে উৎসর্গ করব। কিন্তু এই সবের জন্য নিজের জীবন উৎসর্গ করে কোনো বেনিফিট নাই। এই দেশের নোংরা যারা পলিটিশিয়ান আছে তারা এসে ক্ষমতায় বসবে আর আপনাকে দিয়ে শেষ করবে। এই জন্য এই পলিটিক্স বন্ধ করেন, ইসলামের হুকুমতের জন্য প্রস্তুতি নেন। ইনসাফ জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই টেবিলে একই চেয়ারে বসে একত্রে খানা দানা করে, একই পোশাকে একইভাবে তারা বিভিন্ন যানবাহনে পাশাপাশি বসে গমন করে। এই সমস্ত ইসলামের ন্যায় বিচার এবং এই সাম্য ভ্রাতৃত্ববোধ দেখে তারা নিম্নবর্ণের হিন্দুরা ইসলামে দাখিল হতে চায়। এইটা ভারতের নেতৃবৃন্দ, এই অমিত সেন, এই মোদি, এই জয়শঙ্কর এবং অজিত দাভল, এরা এইটাকে প্রতিহত করতে চায়। এই জন্য মুসলমানদেরকে তারা দমে রাখতে চায়, মুসলমানদের নেতৃবৃন্দকে হত্যা করে নেতৃত্ব শূন্য করে মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। এইটাকে আমরা প্রতিহত করবে। এইটা প্রতিহত করার মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুসলমানের নাম সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং আমরা মুসলমানরা, এখানকার মুসলমানরা, আমরা যদি আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদির মধ্যে ইসলামকে আনতে পারি, তাহলে এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় আমরা সংস্কৃতিবান হইলে, এই ইসলামী শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষিত হইলে আমরা ইসলামকে আরও শক্ত করে আঁকড়ে ধরব। সেক্ষেত্রে আমরা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে মুসলমানদের এখন জাগরণের সময় এসে গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা ধীরে ধীরে জেগে উঠতেছে। ইরানে বিশাল শক্তিশালী আমেরিকাকে পরাভূত করে, ইসরায়েলকে পরাভূত করে ইরান একটি বিশ্ব শক্তি হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতেছে। ইরানের সাথে সাথে অন্যান্য মুসলমান শক্তি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলাও ধীরে ধীরে অগ্রসর হইতেছে। তুরস্ক অগ্রসর হচ্ছে। আমরা কেন বসে থাকবো? আমরাও এদের সাথে মিলে বিশ্ব মুসলিম জাতিসংঘ, মুসলিম সেনাবাহিনী গঠন করে আমরা আল্লাহর যেই কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ যেখানে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, হে রাসূল আপনি বলে দেন, আপনি সত্য দিন, আপনি সৎ পথে প্রতিষ্ঠিত আছেন, আপনার এই সত্য দিন ইসলামকে আমি সারা পৃথিবীর অন্যান্য মতবাদ, দিন, পথ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলার উপরে বিজয় লাভ করাবো। এখন সেই সময় এসে গেছে। আমরা মুসলমানরা একত্রবদ্ধ হইয়া আমরা যদি আমাদের রজ্জুকে শক্তিশালী করে ধরি, ওয়াতাসামু বিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা যদি এইটা করতে পারি, আল্লাহর রজ্জুকে একত্র করে সব মুসলমান এক হইয়া এই ভারতের আধিপত্যবাদ এবং আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের মতো লড়তে পারি, তাহলে অচিরেই আমাদের বিজয় সম্ভব হবে। ওয়া খায়রু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বরগুনার আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হেলাল সাহেব হয়েছে চরমুনের মুড়িতে আমাকে বলে যে আমরা আল্লাহরে পাইয়ে গেছি, আমাকে রিজিক ঘরে আল্লাহ দিয়ে যায়, তোমার কোনো কাজেই লাগে না, মায়ের কোনো কাজে লাগে না। আর শাশুড়িরও মাসকে মাস ওর ঘরের ভিতরে এখনো মনে আছে, আর মায়ের খাওয়া শাশুড়ির খাওয়া, কিন্তু আর মায়ের খাওয়া না। ইসলামী আন্দোলনের সভাপতি, এই ওটা সভাপতি কিভাবে সভাপতি হয়? আমি বিকেলে যাইছিলাম ওই কোন কোন মসজিদের হুজুর আর আমার একজন দিল্লি ওমর ফারুক কারাকর, আমি তাদের কাছে যাইছিলাম যে ও কিভাবে এই নেতৃত্বটা পায়, ও যে মায়ের খাওয়ায় না সেই নেতৃত্বটা কিভাবে পায়। শনিবার দুপুরে আমতলী পৌরসভার লোচা গ্রামে এক ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর আগে বৃদ্ধা আনোয়ারা বেগম তার অধিকাংশ জমি ৫ ছেলের নামে লিখে দেন। এরপর পালাক্রমে ছেলেরা তার ভরণ পোষণের দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, বাড়ির সামনের অবশিষ্ট জমিটুকু নিজের নামে লিখে দেওয়ার জন্য মায়ের ওপর চাপ দেন ছেলে হেলাল হাওলাদার, কিন্তু এতে রাজি না হওয়ায় ছেলে ও পুত্রবধূ তাকে ঘর থেকে বের করে দেন। এরা 5 ভাই 10 দিন করে খাওয়ায়। আজকে তার যেই ঘরে খাইবে সেইখান থেকে আজকে 10 দিন শেষ এই ঘরে আসছে, মানে হেলালের ঘরে আসছে। হেলালের ঘরে আসে, হেলাল তারে উঠতেই দেয় নাই, উঠতে না দেওয়ায় পরক্ষণে আবার যখন বর্ষা আইছে তখন হেলাল চেয়ারে বসে তার মাকে নামাই দিয়ে ধাক্কা দিয়ে তার ছেলে মেয়ে দরজা দেওয়াই রাখছে। এরা তো 5 ভাই ভাগ্য করিয়া খাওয়ায় 10 দিন করে। আগে খাওয়াইছে 1 মাস করিয়া, এখন খাওয়ায় 10 দিন করিয়া। এখন 4 জন আর খাওয়া নিয়ে শেষ হয়েছে। এইবার যেন ওই যে আর এক বড় ভাই আর মাইয়ে লইয়া আইছে, হারে দাদিরে লইয়া আইছে পারে আগে দুয়ার দ্বারে দেশে পারে ও কইতেছে লইয়ে যান। এখন ওই মাইয়ে থুইয়ে হে চলে গেছে। এবার আমার আর এক চাচা তো ভাইজি হে আবার অগো ইতে ধুয়ে গেছে বয়ে ব্যাংকের উপরে, ও আবার নামাইয়ে শাটারটা দিয়ে থইছে পারে আমার ভাইর বউ আবার হারে নিয়ে আমাগো ওই দোকানের সোজাই রাস্তা খাড়া করিয়ে থইছে। আমার ঘরে উডন ধরছে না, আমি কইছি না ঘরে উঠোস না, একটু হে ওই রাস্তায় থাক, একটু দর্শকে দেহু মানুষ একটু দেহু, ঘরে উঠোস না। হে এরপর হে গেছে কি পারে আবার হ্যার ভাইপুর মুসো, আমার চাচা তো বোনের ভাই হইছে মুসো, এই মুসো যাইয়া এবার দরিয়া এই লইছে। রুহুল আমিনের মায়ের ভাগে পড়ছে হেলালের পড়ছে ছোট ভাই রাহান করিয়া হে এবার লইছে গাড়িতে করে লইছে বেরিয়া হে এবার হ্যারে রাহে নাই ফেরত দেছে, কল না খাওয়াইতে পারবো না খাওয়ানে ফিরজে আবার লইয়ে গেছে ফিরজে আবার লইছে হে এবার নামাইয়া হারে ওই দেওইতে ঘরে উঠতে দে নাই, ছাটার আটকে হে নামাই দিয়া আমি দেখি নেই এই যে মাথারিয়ার আবার শুনছে ভালো। তারা 5 ভাই, এই ভিকটিমের 5 ছেলে থাকার পরে আপনার পর্যায়ক্রমে 5 ভাই 10 দিন করে খাওয়াবো। সালিশি ব্যবস্থা ছোটখাটো আগে গেছে। তারপর আমাদের বড় চাচা মাওলানা মুজিবুর রহমান তিনি বলছে তোমরা 5 দিন মানে কি 10 দিন করে প্রত্যেক ভাই খাওয়াবো। এবার সবাই মাইনে নেছে, মাইনের পর 4 ভাইয়ের খাওয়ানো শেষ, এখন তার ভাগে পড়ছে। ওই যার ঘরে ছিল এর আগে সে সকালে নিয়ে আসছে যে ভাই এখন তো তোমার ভাগে পড়ছে 10 দিন, তুমি খাওয়াও। তারপরে সে বলছে যে আমি পারবো না, আগে জায়গা জমি বাড়ির জায়গা এই জায়গার জায়গা সবকিছু ফয়সালা হবে তারপরে সে আবার ওই দিয়ে চলে গেছে। তারপর ওই যে ভিকটিম মহিলা উনি আবার এক প্রকার সেন্সলেস রাস্তায় হাঁটে একা আর কি। তারপরে সে বাসায় চলে গেছে, বৃষ্টি টিপ পড়তেছে। আবার আমাদের ওই জায়গা থেকে 2 জন মহিলা আবার নিয়ে এসে বলছে যে তুই তোর মায়ের খাওয়াও না, দেখ রাস্তায় মহিলা ভেজে। এইবার ভেজলে আমি কি করবো, আগে সবকিছুর ফয়সালা হোক তারপরে। আবার এই মহিলা নিয়ে এসে ওই মহিলা 2 জন গেছে গিয়ে তার ঘরে দিয়া তারা গেছে গিয়ে যাওয়ার পরে তার 2টা বাচ্চা আছে, বাচ্চাকে বলছে যে তোর বুড়ে নামাই দিয়া দরজা আটকাইতো নাইলে আবার আইবে। ওই মহিলা আবার নামছে, নামিয়া ওই ঘরে আবার ওই পাশে দোকান আছে, ওই দোকানদারের বসা ধরছে। এই জায়গা থেকে কি বসে সবই দেখতেছি। দেখার পরে ওই মনের ক্ষোভে ওই দোকানদারও বলছে তুমি এখানে উঠতে পারবে না, তোমার পোলাই রাহে নাই, তাই আমরা রাখবো। এবারে কি ভালোবাসার টানে বলছে। তারপরে আমি এদিক থেকে গেছি, বৃষ্টি পরে বাবা তুমি আসছো আমার নেতে, আমি তারপরে যাইয়া নিয়ে এসিয়া তার ছোট ভাই মাওলানা মুখলিসুর রহমান তার ঘরে আমি রাখছি। সে বলছে বাবা তুমি আসছো আমার নেতে, আমি আসছি এখন আমার ঘরে আছে। এখন বৃদ্ধার দাবি, প্রায় 1 ঘন্টা বৃষ্টিতে ভিজে ঘরের সামনে কাকুতি মিনতি করলেও তাকে আর ঘরে উঠতে দেওয়া হয়নি। পরে খবর পেয়ে তার ভাতিজা এসে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নামাইতেছে কেডা ঘরে উঠো না, বউরা কোন পোলার বউ জিগায় বৃষ্টির মধ্যে নামাই দিয়েছে আজকে রাখবে না, এই জন্য বৃষ্টির মধ্যেই নামাই দিয়েছে। আপনি মারতে আসছে মারে ধরে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেলাল হাওলাদার। তার দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বৃদ্ধা মায়ের এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।